এদিকে ভাসছে উত্তর আর পুড়ছে দক্ষিণ। মোটামুটি আজ এই অবস্থায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের। উত্তরে নাগারে বৃষ্টি, তার মধ্যে হাঁসফাঁস দক্ষিণে। আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গ, সেখানে ব্যাপক বৃষ্টি, ভিজে যাচ্ছে উত্তর, ভেসে যাচ্ছে উত্তর। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, তুমি যেখানে দাঁড়িয়ে আছো বুঝতেই পাচ্ছি কিরকম গনগনে রোদ এবং তাপমাত্রা কতটা বেশি। হাঁসফাঁস দশা আমাদের প্রত্যেকের। দক্ষিণবঙ্গে কি কোনো বৃষ্টির আশা নেই? না, আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কিছুক্ষণের জন্য। তবে এই বৃষ্টিতে স্বস্তির থেকে অস্বস্তি আরও বাড়বে, কারণ ইতিমধ্যেই যে জলীয় বাষ্প রয়েছে এবং অন্যদিকে পশ্চিমের শুষ্ক হাওয়া আসছে, গরম শুষ্ক হাওয়া, আর তার মাঝে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। এখনও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ কলকাতা থেকে পুরুলিয়া সর্বত্রই তাপমাত্রা বাড়ার যে সম্ভাবনা সেটার কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একদিকে গরম বাড়বে আর অন্যদিকে পশ্চিমের যে গরম হাওয়া, সেই গরম হাওয়া আসবে। তার ফলে এখনই স্বস্তি নেই। এই সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গরম বাড়বে দক্ষিণবঙ্গে এবং তার সঙ্গে জলীয় বাষ্প যেখানে থাকবে সেখানে। আর বিশ্বজিৎ, এ তো গেল দক্ষিণবঙ্গের কথা। উত্তরে তো একদম বিপরীত পরিস্থিতি। একদমই, শুধুমাত্র উত্তরবঙ্গ বললে ভুল হবে। উত্তর পূর্ব ভারতের সব রাজ্যেই প্রবল বৃষ্টির আশঙ্কা। আগামী 5ই জুন পর্যন্ত আসাম মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে, এমনই ভারতের মৌসুম ভবন জানাচ্ছে। শুধুমাত্র আসাম মেঘালয় নয়, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যেই এই পরিস্থিতি থাকবে আগামী 5ই জুন পর্যন্ত। এবং তার সঙ্গে সিকিম, ভুটান, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও ভারী বৃষ্টি। আগামী 24 ঘন্টায় অন্তত সেই পরিস্থিতির বদল হচ্ছে না উত্তরবঙ্গে। তবে উত্তরবঙ্গে কিছুটা প্রবল বৃষ্টির যে আশঙ্কা ছিল, সেই আশঙ্কাটা কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু চলবে। উত্তরবঙ্গের সব জেলাতেই, উপরের দিকে মূলত 5 জেলাতে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, কারণ ইতিমধ্যেই আমরা জানি যে 29শে মে বর্ষা ঢুকে গেছে। মৌসুমী অক্ষরেখার যে প্রভাব, সেই প্রভাব রয়েছে, আর তাই উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। একেবারে সময়ের আগে উত্তরবঙ্গে তো বর্ষা ঢুকেছে, কিন্তু দক্ষিণবঙ্গে হাঁসফাঁস দশা। দুটো ছবি আপনাদেরকে দেখাবো। চাঁদি ফাটা রোদ যাকে বলে, দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গ পুড়ছে, আর উত্তরের ছবি আপনারা দেখুন। অতি ভারী বৃষ্টি নয়, সেখানে বৃষ্টি হচ্ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি হচ্ছে। উত্তরের বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি, ভিজছে উত্তর। দুটো ছবি আপনাদের সামনে। আর এই গরমে বাইরে বেরোনো দায়। বাঁকুড়ার ছবিটা দেখবেন, তীব্র গরম, হাঁসফাঁস বাঁকুড়া জুড়ে। ভ্যাপসা গরমে নাজেহাল বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস। চাঁদি ফাটা রোদে বাইরে বেরোনোই দুষ্কর। কথা বলবো, দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু এটা ফিলস লাইক 42-43। তার মধ্যে জলীয় বাষ্প বেশি, আর্দ্রতা বেশি, হিউমিডিটিতে আরো যেন কষ্ট হচ্ছে। বাঁকুড়ার ছবিটা কি? একেবারে দেখো, আর্দ্রতাজনিত অস্বস্তিতে বাঁকুড়াবাসী। লালমাটির এই জেলা বছরের এই সময়ে প্রচুর পরিমাণে তাপ থাকে, তবে এই মুহূর্তে 1.5টা পেরিয়েছে 39 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। এই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে হবে, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। সকাল থেকেই তীব্র গরম, ভ্যাপসা গরম, নাজেহাল পরিস্থিতি। রাস্তায় বেরোনো যাচ্ছে না। যারা রাস্তায় বেরোচ্ছে তাদের নাক মুখ ঢাকা। কখনো ঠান্ডা আখের রসের দোকানে ভিড়, কখনো ডাব খেতে মানুষ ব্যস্ত। এইভাবেই বাঁকুড়া জেলার মানুষ, কারণ আর্দ্রতাজনিত অস্বস্তি, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, রীতিমতো ঘেমে একসে জেলার মানুষ। লালমাটির জেলার মানুষও বলা চলে পুড়ছে, কারণ একদিকে যেমন উত্তর ভাসছে, অন্যদিকে এই লালমাটির জেলা বাঁকুড়া গরমে পুড়ছে। সকাল থেকেই কিন্তু একেবারে রাস্তাঘাট শুনশান পরিস্থিতি। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটগুলি শুনশান হয়ে পড়ছে। যারা অতি প্রয়োজনে রাস্তায় বেরোচ্ছে তাদের নাক মুখ ঢাকা। রীতিমতো সকলেই চাইছে একটু বৃষ্টি। রুমেলা, বেশ, আমাদের এখানে বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে, তবে এখন একদম রক্তচোষা গরম।
মানে ঘরে বাইরে কোথাও টেকা যাচ্ছে না, এত গরম, প্রচন্ড ঘাম হচ্ছে, শরীর খারাপ লাগছে। হ্যাঁ, তারপরে ধরুন আমার কিছু কিছু এরিয়ায় জলের অভাব, মানে কষ্ট হচ্ছে। প্রচন্ড রোদ, এত রোদ যে আর কি বলবো, বাইরে বেরানো বাচ্চা নিয়ে মানে ভীষণ রিস্কি। হ্যাঁ, একটু বৃষ্টি হলে ঠান্ডা হতো বেশ। তীব্র গরমে হাঁসফাঁস পুরুলিয়া, ভ্যাপসা গরম, নাজেহাল পুরুলিয়াবাসী। এই সময় পুরুলিয়ার তাপমাত্রা কিরম থাকে তা আপনারা জানেন। আর এই গরম থেকে বাঁচতে মুখে কাপড় বেঁধে অনেকেই রাস্তায়, সকলেই এক পশলা বৃষ্টির অপেক্ষায় রয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো রুমেলা, পুরুলিয়ার ক্ষেত্রেও একেবারেই যেভাবে গরম রয়েছে তাতে একেবারেই পুরুলিয়া বা জেলার মানুষ চাইছে একটা বৃষ্টি হোক। কেন, বৃষ্টি ছাড়া এই তীব্র গরম, ভাবসা গরম থেকে রেহাই নেই। চাতক পাখির মতো একেবারেই আকাশের দিকে চেয়ে আছে মানুষ। একটু বেলা বাড়লেই দেখছো রাস্তাঘাট কার্যত একেবারেই ফাঁকা হয়ে যাচ্ছে। যারা বেরোচ্ছে তারা একেবারেই মুখে চুখে কাপড় দিয়ে বেরোচ্ছে। তার কারণ যেভাবে গরম পড়েছে, এই গরমে রাস্তায় থাকলেই অসুস্থ হয়ে পড়বে। এবং একই সাথে পুরুলিয়াতে আমরা যেটা দেখি, সাধারণত তীব্র গরমের সাথে সাথে পানীয় জলের একটা সংকট দেখা দেয়। ফলে একদিকে পানীয় জলের সংকট, একদিকে তীব্র গরম। আমি রয়েছি যে রাস্তায়, একেবারেই জাতীয় সড়কে, সেই রাস্তায় তুমি দেখছো হাতে গোনা কয়েকজন মানুষ যা আশা করছে। সকাল সকাল কাজকর্ম সেরে বাড়ির মধ্যে চলে গেছে সবাই, এই কারণেই যে গরম পড়েছে, সেই গরমে রাস্তায় বেশিক্ষণ থাকলে একেবারে ঝলসে যাওয়ার পরিস্থিতি। কথা বলছিলাম, প্রতিনিধি ইন্দ্রজিৎ ছিলেন সঙ্গে। দক্ষিণবঙ্গের ছবিগুলো আপনাদেরকে দেখালাম, এবার দেখুন এই ছবিটা, উত্তরবঙ্গের ছবি। তিস্তা ফুঁসছে, কালিম্পংয়ের মেলি, সেখানে তিস্তা ফুঁসছে। আরো ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রেল ব্রিজ থেকে কিভাবে এই তিস্তাতেই নামছেন উদ্ধারকারী। এই যে খনন কাজ, তিস্তার যে খনন কাজ শুরু হয়েছে, তিস্তার নাব্যতা কমে যাওয়ার ফলে সেগুলোই করতে নামছেন। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কাঠ সংগ্রহ করতেও নামছেন কেউ কেউ। এই রেল ব্রিজ থেকে ভয়াল তিস্তার বুকে নেমে কাঠ সংগ্রহ করছেন সেখানকার বাসিন্দারা। ছবি দেখছেন আপনারা কালিম্পংয়ে। প্রাণের ঝুঁকি নিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন স্রোতস্বিনী তিস্তা, ভয়াল রূপ তিস্তা, ভেসে যেতে পারেন তারা, কিন্তু তাও প্রাণের ঝুঁকি নিয়ে কাঠ জোগাড় করছেন তারা। রেল ব্রিজ থেকে দড়িতে করে নামছেন এবং তিস্তার স্রোত আপনারা দেখছেন, সেই স্রোতের বিপরীতে গিয়েই তারা এইভাবে কাঠ সংগ্রহ করছেন। শান্তনু প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো, গত 7 দিন ধরেই কিন্তু বর্ষা চলছে জলপাইগুড়ি জেলাতে। বিশেষ করে সিকিম পাহাড়ে যে ভারী বর্ষণ হচ্ছে, সেখান থেকে কিন্তু ধসে বিভিন্ন রকমের কাঠ কিন্তু ভেসে আসছে নদীতে। এবং সমতলে আসার পর বিশেষ করে জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় প্রচুর সংখ্যায় কাঠ এসে জমা হচ্ছে। আর সেই কাঠ সংগ্রহ করার জন্য স্থানীয় আশপাশের যুবকরা কিন্তু নেমে পড়ছেন নদীতে। কেউ রেল সেতুর উপর দিয়ে রশি বেঁধে নিচে নেমে যাচ্ছেন, যা বিপজ্জনক। এবং রেল সেতুর মধ্যে থেকে তারা যেহেতু ঝাঁপ দিচ্ছেন, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেছে রেল। সেই কারণে কিন্তু এলাকায় নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে, একাধিক জনের কিন্তু জরিমানাও করা হয়েছে। কিন্তু তারপরে তারা নিষেধাজ্ঞা শুনছেন না। তার মূলতম কারণ হচ্ছে এই কাঠগুলো তারা সংগ্রহ করার পর বাইরে বিক্রি করে দেন, তা থেকে অনেক টাকায় উপার্জন হয় বলে তাদের দাবি। আর এই উপার্জনের আশায় জীবনকে কার্যত বাজি রেখেই তারা কিন্তু তিস্তা নদীতে ঝাঁপিয়ে পড়ছেন। যে কোনো সময় বড় রকমের দুর্ঘটনা। এখানে কি কোনো রকম নিষেধাজ্ঞা রয়েছে এই লাকড়ি এভাবে তোলার? নিষেধ আছে তো, এদিকে দিয়ে যাওয়া আসা করাই নিষেধ। মানুষ যদি ছেলে মানুষ দেখে পুরাতালি ধাওয়া দেয়, কিন্তু বেআইনি। এখন তারা যদি না মানে, যে কোনো সময় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা বা রেলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না? রেলের তরফ থেকে কিন্তু পদক্ষেপ করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। তাদের বক্তব্য, যখনই তাদের কাছে খবর আসছে যে রেল সেতুর উপর মানুষজন জড়ো হয়েছেন এবং তারা রেল সেতুকে ব্যবহার করে কাঠ সংগ্রহ করছেন, তখনই তারা কিন্তু অভিযান করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে রেলের তরফ থেকে একটি অভিযান করা হয় এবং তাতে 11 জনকে জরিমানাও করা হয়েছে। কিন্তু রেল যখনই চলে যাচ্ছে তখনই কিন্তু এরা নেমে পড়ছে, রাত হোক দিন হোক, যে কোনো সময় যখনই দেখছে কাঠ ভেসে আসছে গজলডোবা ব্যারেজ থেকে, এবং সেই সময় কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ছে। মূলত তিস্তার 3টি এলাকাকে মূলত এরা ব্যবহার করছেন। একটা রেল সেতু, দ্বিতীয়
দ্বিতীয়টা হচ্ছে তিস্তা সেতু, আর তৃতীয়টা তিস্তা সেতু থেকে পার হয়ে বিবেকানন্দ পল্লী এলাকা, যেখানে খরস্রোতা তিস্তা অনেকটাই বাঁক নিয়েছে, সেই এলাকা থেকে কাঠ সংগ্রহ করার জন্য তারা কিন্তু নদীতে ঝাঁপিয়ে পড়ছে। আর এই নদীতে ঝাঁপিয়ে পড়ার কারণে যে কোনো সময় কিন্তু এই খরস্রোতা নদীতে বিপদ আসতে পারে। সেই বিপদের আশঙ্কা প্রশাসনের তরফ থেকেও কিন্তু মাইকিং করে আশপাশে মানুষজনকে সতর্ক করা হচ্ছে, বলা হচ্ছে এই মুহূর্তে তিস্তায় সতর্কতা রয়েছে, হলুদ সতর্কতা, কখনো কখনো লাল সতর্কতা জারি হচ্ছে। এই সময় তিস্তায় নামা অত্যন্ত বিপজ্জনক, প্রাণের ঝুঁকি হয়ে যেতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা শুনছে না স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে পুলিশ প্রশাসন, এমনকি আরপিএফও হতাশ এই মানুষজনের কাজকর্মে। তারা বারবার করে বলছে ফাইন করা হয়েছে, খরিদের জন্য ফাইন করা হয়েছে। না না, কোনো উপার্জন হয় না, এটা তো রান্না করা হয়। আমাদের যে রেলের নর্থ ইস্টের যে মেন ব্রিজ, এই ব্রিজের উপর থেকে রশি দিয়ে এখানকার গ্রামবাসীরা পাহাড় থেকে যে ভেসে আসছে লাকড়ি তুলছে। এরা যেভাবে লাকড়ি নদীর থেকে তুলছে, নিজের বিপদ নিজে ডেকে আনবে, সেই জন্য আমরা আসছি, ব্রিজে যারা ছিল তাদেরকে ব্রিজ থেকে সরিয়ে ফাইন করেছি। এটা যাতে পাবলিক একটু সচেতন হয়, সেই জন্যই আমরা ফাইন করলাম। উত্তর সিকিমের নাগারে বৃষ্টির যে সাময়িক বন্ধ বাংলা সিকিম লাইফলাইন, আজকাল বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। তিস্তার জল বাড়তে থাকায় আগাম সতর্কতা। দুদিন সাময়িক বন্ধ থাকবে NH10। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ থাকবে। পর্যটক এবং যাত্রী সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত। নির্দেশিকা জারি NHIDCL এর। প্রবল বৃষ্টি, বিপর্যস্ত উত্তর সিকিম। নাগারে বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। তিস্তা পারে জারি সতর্কতা। জলের তোড়ে ফিদাংয়ে ক্ষতিগ্রস্ত সেতু। মঙ্গন থেকে চুংথাং যাওয়ার রাস্তায় জট। তড়িঘড়ি শুরু রাস্তা সারাইয়ের কাজ। তিস্তা পারে জারি সতর্কতা। আর এদিকে লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের ফেরানো হলো। পর্যটকদের নামিয়ে আনা হলো গ্যাংটকে। প্রায় 1600 পর্যটককে ইতিমধ্যে ফেরানো হলো। ফিদাং হয়ে নামানো হয় পর্যটকদের। এখনো লাচেনে আটকে রয়েছে বেশ কিছু পর্যটক। লাচেনে পর্যটকদের এখনই ফেরানো সম্ভব নয়, জানালেন মঙ্গনের ডিসি। Tourists who were stranded in Lachung, they have been rescued. यहाँ से कहाँ लेके जाएंगे? यहाँ से फिदांग and फिदांग से गैंगटॉक taken. Lachen is presently cut off from Zema side and Rabang side, but Lachen में जितना भी tourists है, they all are safe and NDRF is also there.